আসসালামু আলাইকুম সুধী দর্শক, আনসেন্সর টক উইথ বনির প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে আছে বকুল খান। উনি অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সাধারণ সম্পাদক। উনি দীর্ঘদিন যাবৎ আমাদের স্পেনে বসবাস করছে। বকুল ভাই আমার খুব কাছের একজন মানুষ, আমার সঙ্গে দীর্ঘদিন ওনার চলাফেরা আমরা একসঙ্গে। উনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ। তো বকুল ভাইয়ের কাছে কিছু কোশ্চেন থাকবে, যেটা আসলে আমাদের সমসাময়িক ব্যাপার নিয়ে। ভাই, পর্তুগালে সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে, ইভেন অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ভিসা হচ্ছে নিয়ে বাংলাদেশের জটিলতা, ইভেন যারা নতুন আসছে অ্যাসাইলাম সিকার, এগুলা ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রি অ্যাকসেপ্ট করছে না। তো ইউরোপের কান্ট্রি স্পেন একটা বিশাল দেশ ভাই, এই দেশে যে চাপগুলা পড়ছে, তো এইগুলা নিয়ে আমরা একটু বকুল ভাইয়ের সাথে কিছুক্ষণ আলোচনা করব যে ভাই নতুন যারা আসছে তাদের নিয়ে কিভাবে আমাদের এগোনো যায়। কারণ আমরা সবাই বাংলাদেশি, একে অপরের কাজে আসতে হবে। আর আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তারা কোথায় যাবে? ঠিক আছে, তো আমরা এই বিষয়ে বকুল ভাইয়ের সাথে কিছুক্ষণ একটু কথা বলবো। তো বকুল ভাই, আপনার কাছে আমার যে প্রথম কোশ্চেন থাকবে সেটা হলো কি, আমরা জানি যে ইউরোপের ভেতরে সব থেকে বেশি লিগালাইজ হতো বা আপনার কাগজের রাজ্য বলা হয় পর্তুগালকে। এই সেফ এন্ট্রিটা যে বন্ধ হয়ে গেল, এটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ বনিয়ামিন ভাই, অত্যন্ত কাছের মানুষ। আসলে আপনি সমসাময়িক যে বিষয় নিয়ে আপনি আজকে কথা বলার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, বিষয়টা আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে এই বিষয়টা ইউরোপের সবচেয়ে সহজভাবে যে দেশে কাগজ দেওয়া হতো সে তালিকা ছিল পর্তুগাল, জি, এবং পাশাপাশি স্পেনও। তো পর্তুগালকে সবাই বেছে নিয়েছিল। অনেকে দেখা গেছে একসময় এমনই সহজ তারা করেছিল যে সাদা পাসপোর্ট নিয়েও কিন্তু গেলে কাগজের ব্যবস্থা হয়ে যেত, এবং এক বছরের মধ্যে কাগজের যে ব্যবস্থা সুযোগ ছিল, এটা সেফ এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের এই স্রোতটা আমার মনে হয় এখন স্পেনের দিকে আমরা জানি, এবং আমরা এটা দেখতে পাচ্ছি কমিউনিটিতে এটা ব্যাপক আলোচনার বিষয়টা নিয়ে। জি, আমিও দেখতে পাচ্ছি যে ব্যাপক প্রভাব আসছে, নতুন অনেক মানুষ আসছে, এবং নতুন অনেক আসছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে, যারা কাগজের আশায় নিয়মিত হওয়ার জন্য, অনিয়মিত যারা বিভিন্ন দেশ থেকে একটা স্বপ্ন নিয়ে ইউরোপে তারা ভবিষ্যতে ইউরোপে তারা তাদের জীবন গড়বে এবং ইউরোপে নিয়মিত হবে। তো এই বিষয়টা আমি মনে করি যারা আসছে স্পেনে অবশ্যই তাদেরকে স্বাগত জানাই। আমি মনে করি তারা আসার পরে যাতে তাদের প্রথম যে বিষয়টা তারা মাথায় রাখতে হবে, স্পেন পর্তুগাল থেকে অনেকটা সুশৃঙ্খল একটা দেশ, এবং তাদের দেশের অনেক বিষয় আছে খুবই নিয়মতান্ত্রিক। অনেক বিষয় তারা জিরো টলারেন্স, তার ছাড় দেয় না। যেটা পর্তুগাল আমরা দেখেছি, পর্তুগালের লিসবনের মার্তিমনিজে যেভাবে এই মার্তিমনিজ যে বাংলাদেশি এরিয়াতে যেভাবে ছিল মানুষের জীবনযাপন বা চলাফেরা অনেকটা বাংলাদেশি স্টাইলে, এটা কিন্তু অনেকটা সম্ভব না এখানে স্পেনের মতো শহরে। স্পেনের প্রত্যেকটা বিষয় তারা নজরদারির আওতায় রাখে। আপনি জানেন স্পেনের মাদ্রিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এবং রাজধানী। এই শহর পুরোপুরি পর্যটন কেন্দ্রিক। জি, তো এই বিষয়ে তারা যেভাবে পুলিশি নিয়ন্ত্রণে রাখে তারা পর্যটন নগরী হিসাবে, তো হিসাবে এমনকি যারা বাংলাদেশ যারা আসছে এই শহরে, তাদেরকে মাথায় রাখতে হবে আমরা আমাদের উপর ডিপেন্ড করে বাংলাদেশের ভাবমূর্তি, এবং আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশকে। জি, যেহেতু এখানে সহজের সুযোগ রয়েছে, এই সুযোগটা যাতে আমরা নষ্ট না করি, সেই জন্য অ্যাসাইলাম যেটা স্প্যানিশ ভাষায় বলে আসিল। জি, তো আমার মনে হয় এই বিষয়টা আপনারা এখানে আসবেন যারা পুরাতন আছে বা লয়ার আছে, বাংলাদেশি আছে বা বিদেশি লয়ার যারা আছে, বা যারা অ্যাসিস্ট করতেছে বিভিন্ন সহযোগিতা করতেছে লয়ার হিসাবে, তাদের সবাইকে নিয়ে তার সাথে পরামর্শ করবেন, করে তারপর সিদ্ধান্ত নেবেন একটা পর একটা। আরেকটা বিষয় যে আড়াইগো সিস্টেম, যেটা 3 বছর থাকার পরে অনেকে আসার পরে তাড়াহুড়া করে যে আড়াইগো এনপাদানামেন্টো যেটা, তো এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে আপনি পরামর্শ নেবেন, নিয়ে করবেন। এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি, বিগত দিনে কিন্তু এরকম ভুল ভ্রান্তির কারণে ভুয়া কাগজপত্র এবং ফলস কাগজ করার কারণে অনেকে কিন্তু নাজেহাল হয়েছে, আমরা কাগজ হারাইছে অনেকে, এবং দেখা গেছে অনেকটা সময় কাগজ বন্ধ ছিল। এখানে আরেকও ঠিকমতো বাংলাদেশকে দিত না, পুলিশ ক্লিয়ারেন্সের বিভিন্ন জটিলতার কারণে ভুয়া বা ফলস করার জন্য। তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, যেহেতু সুযোগ রয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় সুন্দর বা সঠিক। আমরা বাংলাদেশ হিসাবে আমরা সবাইকে সাজেশন দিব বা চেষ্টা করব যাতে এই ধরনের জিনিস দ্বিতীয়বার না হয়। জি, একটা বিষয় এখানে সবাই আসার পরে
সবার একটা টার্গেট বা সবার ইচ্ছা হয়তো বাংলাদেশে পাড়াতে থাকবে লাভা পিএসে জি বা সান ক্রিস্টেবালে। আমার মনে হয় মাদ্রিদ শহরটা অনেক বড় একটা শহর, ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর, জি এবং ট্রান্সপোর্ট বলেন, যোগাযোগ ব্যবস্থার দিক থেকে খুবই ভালো ভাই। এক নম্বর অন্যান্য ইউরোপের অন্যান্য সিটি থেকে মাদ্রিদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এবং আপনার ট্রান্সপোর্টেশন কস্টিং গুলো আপনি দেখেন অনেক খুবই চিপ। তা আমার মনে হয় এখানে সবার টার্গেট এই লাভা পিয়াস এবং সান ক্রিস্টেবাল হওয়া জরুরি না। জি আপনি এই শহরের যে কোনো জায়গায় ভালো একটা জায়গাতে থাকেন, তখন এই যে আবাসন সংকট যেটা দেখা দিয়েছে এটা হবে না, আপনার রিজনেবল প্রাইসে পড়বে, রিজনেবল। এটা আমাদের আপনাদের যারা আসছে আমাদের ভাইয়েরা বাংলাদেশে, তাদের প্রতি আমাদের পরামর্শ। ধন্যবাদ বকুল ভাইকে। বকুল ভাই, আপনার কাছে আমার সেকেন্ড কোশ্চেন থাকবে যে একটা বাংলাদেশি ভাই আমাদের যে আসবে স্পেনে, তার প্রথমে করণীয় কি? আসলে এখানে যারা বাংলাদেশি যারা বিভিন্ন দেশ থেকে আসে, যারা আসবে, যারা একটা কাগজের জন্য নিয়মিত হওয়ার আশায় এটি ইউরোপে তারা তাদের রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, আমার মনে করি প্রথমেই তার উচিত আসার পরে তার থাকার জায়গা যেখানে থাকবে এই শহরের ভিতরে, ও জন্য বলে দেয় যে আমি থাকবো, আমাকে পার্লামেন্টে দিবেন। আচ্ছা, এই কথাটা যদি আগে বলে, কেন অনেকে পার্লামেন্ট দিতে চায় না। তো আপনি দরকার নেই আপনার লাভা পিএসে থাকার বা সান ক্রিস্টেবাল থাকা, আপনি অন্য কোথায় থাকেন, দূরে থাকেন, যেখানে পার্লামেন্টটা আপনার ইনশিওর করে যে আপনাকে দিবে তারা। এটা আমি একটা কোশ্চেন আপনাকে করব, এটা সেনসিটিভ হবে কিনা জানি না। অনেকের মুখে শোনা যায় যে আমাদের যে এমপ্লয়মেন্টের সংকটটা দেখা দিছে, এটা নাকি কৃত্রিম। এটা আপনার কি ধারণা? এটা আসলে একসময় যেভাবে এখানে বাংলাদেশের ছিল, ধরেন সবাই ব্যাচেলার ছিল ম্যাক্সিমাম টাইম, 2005 সালের পরে 2001 সালের পরে অনেকটা, এখন সবার ফ্যামিলি কিন্তু। আর এখানে জানেন আপনি টুরিস্ট কান্ট্রি হিসাবে, টুরিস্টের একটা গুরুত্বপূর্ণ শহর হিসাবে মাদ্রিদ, জি এখানে আপনি জানেন যে এই যে যেভাবে হোস্টেল অনেক বাসা হোস্টেল হয়ে গেছে, কিন্তু যেটা আগে ছিল না লাভা পিএসে। আচ্ছা, এবং এটা কারণে কিন্তু সংকট দেখা যায়। এটা কিন্তু বাংলাদেশে কোনো সংকট দেখা করে নাই। এই হোস্টেলগুলোর মালিকানাধীন কি স্প্যানিশ না বাংলাদেশি, আপনার কি মনে হয়? এটা ম্যাক্সিমাম স্প্যানিশ, অবশ্যই স্প্যানিশ এবং ল্যাতিনো। বাংলাদেশে তো গুটি কয়েক আছে, ওরা তো আর এই সংকটের জন্য দায়ী না। মূল দায়ী যারা, ধরেন এখানে অনেক আগ থেকে অ্যাপার্টমেন্ট বিজনেস, আচ্ছা, যেটা আপনি জানেন এয়ারবিএনবি যেটা দিয়ে করতেছে, এবং এটা অনেক দিন থেকে চলতেছে, এবং এটা নিয়ে আন্দোলন চলতেছে, অনেকে আন্দোলন করতেছে। আমাদের বালিতে মাল্লা ফজলে এলাই সাহেব, উনিও আন্দোলন করতে ওনার সংগঠনের নেতৃত্বে, এবং বাংলাদেশি অনেক সংগঠন এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে। এবং আমার মনে হয় এই সংকটটা আসলে কেউ কৃত্রিমভাবে করে নাই, ওইটা বাড়ার কারণে, অধিক লাভের আশায় বিদেশিরা, মানে বিদেশি বলতে আমি বোঝাচ্ছি যেখানে স্প্যানিশ মালিকানাধীন বা অন্য মালিকানাধীন, তারা ওই অধিক লাভের আশায় ঘরগুলাকে অ্যাপার্টমেন্ট করার কারণে ওই সংকটটা দেখা দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আপনি বলছিলেন যে লাভা পিএস কেন্দ্রিক যে ব্যাপারটা, যে সবাই লাভা পিএসে থাকতে চায়। তো লাভা পিএসে আমি যেটা দেখেছি আমার লাভা পিএসে আপনার যে বাসাগুলা, এই বাসাগুলাতে সবাই এক জায়গায় থাকতে চায়, বাট অ্যাজ এ বাংলাদেশি হিসাবে তারা বাসা সেভাবে ক্লিন রাখে না বা করে না। এই জন্য কি বাসা না দিতে চাওয়ার একটা কারণ থাকতে পারে? এটা আসলে অনেক সময় দেখা যায় বাঙালিদের মধ্যে আমরা অনেকে 10 জনের কথা বলে, ধরো একটা বাসার তার ক্যাপাসিটি আছে 4 জন, আমরা এখানে থাকতেছি 16 জন 17 জন। জি, কারণ কি 10 জন 12 জন অধিক, 3 গুণ 4 গুণ 5 গুণ আমাদের অ্যাফোর্ড করার মতো এরকম। কারণ কি নতুন যারা আসে তারা কিন্তু এগুলো অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু সবাই কিন্তু থাকতে চায় লাভা পিএসে। থাকতে চায়। আমার মনে হয় এটা তো একটা বিষয় আছে। তারপরে এখানে বাসার সংকট আছে, এখানে আসলে ওই পরিমাণ বাসা তো গড়ে ওঠে নাই। জি জি, আর যেগুলো ছিল ওইগুলা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে ম্যাক্সিমাম। জি, হোস্টেল হয়েছে, অনেক হোস্টেল, যে হোস্টেলগুলো আমরা আগে 5 বছর আগে ছিল না, কিন্তু এখন প্রচুর হোস্টেল, এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট। আর একটা বিষয়, আমরা লাভাবিস থাকতে হবে এবং কথা নাই, লাভাবিস থেকে অন্য যে জায়গায় থাকবেন, জি, খুব সহজে লাভাবিস আসতে পারে। কেন? জি ভাই, মেট্রোর যে স্পেনের যে মেট্রোরি 40 মিনিটে কিন্তু অনেক অনেক দূরে চলে যায়। এবং আপনি জানেন লাভাবিসের যে মেট্রোটা, যে এরিয়াটা, লাভাবিস মেট্রো তো একটা আছে, 3 নম্বর লাইন, যেটা সাথে আছে ত্রিশুদ্ধ মনিনা, জি, আন্তর মার্তিন, আতুচা, এমবাখাদোরেস, আমাদের পুরো সার্কেলটা একবারে পেঁচানো। আবার লালাতিনা। তো আপনার আসলে দরকার নেই লাভাবিসে একবার সেন্টার থাকতেই আপনার, এরকম কোনো বিষয় না আমি মনে করি। এটা আপনি সান ক্রিস্টোবালে থাকতে কথা নেই, আপনি অন্য শহরে থাকেন, অনেক জায়গা আছে মাদ্রিদ শহরে, আপনি ভালো থাকতে পারবেন এবং সুস্থভাবে সুন্দর পরিবেশে থাকতে পারবেন। বকুল ভাই, আমি আর একটা কোশ্চেন আপনাকে যে করব, সেটা হলো
এমপাওয়ারমেন্টের যে ব্যাপারটা, এটা যে জটিলতা দেখা গেছে বিভিন্ন জায়গায় আর কি। এমপাওয়ারমেন্ট থাকে ওরা, কিন্তু এমপাওয়ারমেন্টগুলো করে আর এক জায়গায়। এইটা কি ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়ায় কাগজের? এটা আসলে এদেশের নিয়ম অনুযায়ী যে আপনার জায়গায় জায়গায় থাকবেন ওই জায়গায় এমপাওয়ারমেন্ট করবেন, এটাই তো নিয়ম, এটা ল। এটাই তো নিয়ম হওয়া উচিত। তবে অনেক ক্ষেত্রে যদি আপনি এরকম করে থাকেন এক জায়গায়, বাসা বসবাস করেন এক জায়গায় আর করেন আরেক জায়গায়, তো উচিত এদের সরকারের প্রতি শ্রদ্ধাশীল যদি হন আপনি, তার উচিত দ্রুত সময়ের মধ্যে আপনার প্রধানমন্ত্রী চেঞ্জ করা। কেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এদেশের আপনার অবস্থানগত কারণে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিকভাবে এটা। আচ্ছা বকুল ভাই, আপনাকে আরও কিছুক্ষণ আমরা কোশ্চেন করব, কারণ কি বাঙালিদের মাঝে আপনি তো জানেন যে অনেক কৌতূহল। আর বাঙালিদের আমাদের যে কমিউনিটি আছে, এইটা আসলে একটা আমাদের কমিউনিটিটা, স্পেনের কমিউনিটিটা অনেক হ্যাঁ, ইউনাইটেড। একটা নিউজ যদি হয় এটা খুব দ্রুত ছড়িয়ে যায়, সেটা ভুয়া হোক বা অথেন্টিক নিউজ হোক, ঠিক আছে? তো স্পেনের কাগজ বন্ধ হয়ে যাবে এরকম একটা আবহাওয়া শুনতে পাচ্ছি, তো অনেকে ভয় পাচ্ছে। এই ব্যাপারে আপনার কি ধারণা? এটা এখন পর্যন্ত অনেকে বলছিল কয়েকদিন আগে ডিক্লেয়ারও হবে। জি, এটা আসলে আমিও শুনেছি যে 2022-এর পরে যারা বা 21-এর পরে যারা ঢুকেছে, এটা আমরা আসলে অনেকবার দেখেছি, কিন্তু 2005-এর পরে আর কোনো ডিক্লেয়ার দেয়া নেই। আচ্ছা, আমরা শুনেছি বিশ্বকাপ জেতার পরে দেওয়ার কথা ছিল 10 সালে, এটাও দেয় নেই। এটা আসলে অনেকটা মানুষের মুখরোচক একটা ঘটনা আমি মনে করি, এবং বন্ধ হওয়ার কারণ দেখতেছি না, এটা ধারাবাহিক চলতেছে অনেক দিন থেকে। এবং এটা আসলে স্পেন বা পর্তুগালের যে বিষয়গুলো আসলে তার ওই দেশে কিন্তু নিয়ন্ত্রণ করে না, এটা ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বিষয় দেখা মানে মধ্য দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় অনেক বিষয় সিদ্ধান্তগুলো। তো আমরা এরকম কোনো তথ্য আসলে নিশ্চিত কোনো তথ্য পাই নাই, নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য পাই নাই, এরকম আসলে বিষয়টা সঠিক না আমি মনে করি। আর যারা বলতেছে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বলছে না তারা, এটা একটা কথার সাথে এটা গল্পের মধ্যে এটা চলতেছে, এটা এরকমই উড়ো একটা বাতাসের গল্পের মতো, এটা উড়ো কথা বলতে পারেন, এটা জি এটা সঠিক না। বকুল ভাই, আমি আরেকটা কোশ্চেন করব। আসলে স্পেনে কাজের যে যাদের কাগজ নেই তাদের কাজ, তারা কি ধরনের কাজ করতে পারে, এটা একটু দর্শকদের সামনে যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন। আসলে স্পেনের কাজের যে বিষয়, প্রথম কথা হলো ইলিগেল তো কাজের কোনো সুযোগ নেই, যারা অনিয়মিত এদেশে আইন অনুযায়ী তাদের কোনো সুযোগ। তারপরেও এদেশের মানুষ অনেক মানবিক মানুষ, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি অনেক উবেরের যে বিষয়, উবের পারা যাবার ওভার গ্লোবো বিভিন্ন ফুড ডেলিভারি যে বিষয়গুলো, আমি ইংলিশেই বলি, ফুড ডেলিভারি যে বিষয়গুলো করতেছে, তারা আইডি খুলে করতেছে বিভিন্নভাবে। আচ্ছা, আইডিটা খোলার জন্য কি তার সে কি নিজের পাসপোর্ট দিয়ে আইডি খোলা কি সম্ভব? অবশ্যই আমার মনে হয় পাসপোর্ট দিয়ে অবশ্যই তার অটোনোমা দিয়ে করতে হবে, তাহলে তার এর আগে তার পারমিশন থাকতে হবে। জি, কাগজের যে পারমিশন থাকতে হবে, যে কাজের পারমিশন, তখনই খুলতে পারবে। আচ্ছা, কাগজের পারমিশনটা যেটা আর কি কাজের পারমিশন, এটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলতে। এটা তো অবশ্যই আপনার যে আসিল, যেটা অ্যাসাইলাম যেটা বলেন আপনারা, অ্যাসাইলামটা যদি উনি যেটা জমা দিবে বা যে জায়গায় আবেদন করবে, আবেদন করার পরে জি কেউ আমি শুনছি কারো মানে সাথে দিয়ে দেয়, অনেকে 3 মাস পরে দেয়, অনেকে লাল কার্ড দেয়। জি, কেউটা জানে, এটা দেওয়ার সাথে সাথে অনেকে ইনস্ট্যান্ট দিয়ে দেয়, অনেকে কিছুদিন পরে দেয়, তখনই কাজের পারমিশন, তখন ইচ্ছে করলে অটোনোমো নিয়ে কাজ করতে পারবে। আর আমি আরেকটা জিনিস জানতে পেরেছি স্পেনে, যে সেটা হলো অনলি পাসপোর্ট দিয়ে নাকি আপনার কেউ চাইলে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চায়, এটা নাকি সম্ভব। এটা ক্ষেত্রে আপনার মতামত কি, এটা উচিত কিনা? এটা অনেক সময় যে দেখা যায় এখানে ইনভেস্টর হিসাবে একটা আইন অনুযায়ী হতো, এটা সেটা আইন আছে, আমিও জেনেছি যে এটা সবচেয়ে ভালো হবে। এই বিষয়টা আপনারা যারা ইনভেস্ট করতে চান, অবশ্যই এখানে যারা লয়ার আছে বা আবোগাদো আছে যারা, তাদের সাথে কথা বলি আপনার এই সিদ্ধান্ত, এগুলা ইনভেস্টর যে বিষয়গুলা, জি তাদের সাথে পরামর্শ করলে সবচেয়ে। আপনারা শুধু দর্শক, আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান, ঠিক আছে, যে স্পেনে এসে আমি ইনভেস্ট করব, আমি একটা শপ নিব, করব, এটার জন্য সবথেকে বেস্ট হলো আপনি একজন লয়ারের সঙ্গে কথা বলুন, সে বাংলাদেশি হোক বা স্প্যানিশ হোক, যে কোনো একজন লয়ারের সঙ্গে কথা বলুন, কথা বলে আপনার ডিসিশন আপনি নির্ধারণ করুন। আপনার কাছে আরেকটা আমি কোশ্চেন নিয়ে আসবো, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে স্পেনে হোক ইউরোপের যে কোনো জায়গায় হোক, আমরা দেশের আইন যে শ্রদ্ধা করতে জানি, বাংলাদেশি হিসাবে যে আইনগুলা মানার যে ব্যাপারটা, এইটা নিয়ে আপনার মতামত কী? ধন্যবাদ। আসলে আমাদের
আমি তো আগেই বলেছি আমাদের আমরা যারা বাংলাদেশে তাদের মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের প্রতিনিধিত্ব, বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের এটা কালচার কী ফুটে ওঠে। জি এবং এটা ইসলামে কিন্তু স্পষ্ট ভাষা বলে দেওয়া হয়েছে, যে কোনো দেশের আইন মানে রাষ্ট্রীয় আইন মানা ফরজ। জি অবশ্য তার দেশের রাষ্ট্রীয় আইন মানবেন, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা এই দেশে আমরা অভিবাসন হব, আমরা এই দেশে একসময় নিয়মিত হব, স্থায়ীভাবে বসবাস করবো, সেক্ষেত্রে আমি মনে করি এমন কোনো দৃষ্টিকটু আইন আমরা আচরণ করা ঠিক না। যেমন মেট্রোতে অনেকে আমরা খুব শাউটিং করে চিল্লাচিল্লি করি, জি খারাপ ভাষায় আমরা কথাবার্তা বলি, এটা আমরা অবশ্যই বিরত রাখা উচিত। এবং অনেকে বিরক্ত ফিল করে, সিনিয়রদের রেসপেক্ট করা উচিত। কেন আজকে হয়তো আপনি বলবেন, তারা আর কিছু বলবে না, কিন্তু তারা আপনার আইডেন্টিফাই করে ফেলবে আপনি কোন দেশের মানুষ। জি রাস্তাঘাটের যে বিষয়গুলো দেখা যায় ময়লা অনেক সময় আমরা এলোমেলো ফেলে দিই, আমরা বাসুরাতে ফালাই না, এটা কিন্তু ঠিক না। আমরা এই বিষয়ে সঠিকভাবে পরিচর্যা করে আমরা এই বাসুরাতে ফালাই। অনেক সময় দেখা যায় রোড ক্রসিং বিষয়টা ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে আমাদের এক ভাই অ্যাক্সিডেন্টে মারাও গিয়েছে, আপনি জানেন, মেহেদী হাসান। তো যদিও উনি সঠিকভাবে রাস্তা পার হয়েছিল রাতে ওই জেব্রা ক্রসিং, তারপরেও উনি এই মানে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে মারা যান। তো এই বিষয়টা আপনারা অবশ্যই সঠিকভাবে রাস্তা চলাচলের যে বিষয়গুলো খুব খেয়াল রাখবেন, যেহেতু তরুণ মানুষ যারা আসবে ম্যাক্সিমাম তরুণ। জি আমাদের বাংলাদেশিদের ভেতরে এখন বাইরের ব্যাপারটা, বিদেশের ব্যাপারে যারা প্রবাসীরা আসছেন, আগে প্রবাসীরা আসতো একটু বয়স হলে, এখন আমরা খুব তরুণ মানুষগুলোকে দেখছি যারা আপনার ইউরোপে আসছে। আর একটা বিষয়, যারা আসছেন তাদের প্রতি আরেকটা বিষয় খুব মানে আমরা অনুরোধ জানাই, যারা আসবেন সুন্দর একটা ভবিষ্যতে আসায় অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা আসার পরে এখানে কোনো রাজনৈতিক দল বা যে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল বলেন, সামাজিক সংগঠন বলেন কিংবা সংগঠন বলেন, বিভিন্নভাবে আপনার যারা মানে অঙ্গাঙ্গিভাবে যে গ্রুপিং লবিং সংগঠন না জড়ানো, কেন আপনাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আপনারা প্রথমে আসার পরে দেখবেন কীভাবে কাজ করা যায়, কীভাবে কাগজ হয়, কীভাবে নতুন একটা ব্যবসা করা যায়, এই বিষয়ে লক্ষ্য রাখা আমার মনে হওয়া উচিত যারা তরুণ যারা আসছে। অবশ্যই, কারণ কি এইখানে রাজনৈতিক যে ব্যাপারগুলো এইগুলা আসলে একটা পর্যায়ে যাওয়ার পরে আমি মনে করি আসা উচিত। কারণ কি আপনার যখন আপনার নিজের থাকার অবস্থান নেই, আপনার কাজের অবস্থান যখন তৈরি হবে, এখনো আপনার হয়নি, আপনি এগুলোর ভিতর আমার মতামতে না জড়ানোই ভালো। অবশ্যই যারা আপনার একটা অবস্থা যারাই করতেছে রাজনীতি, তারা যদি একটা পর্যায়ে যাওয়ার পরে করে তার ভালো লাগা থাকতে পারে বাংলাদেশের প্রতি, রাজনীতির প্রতি। হ্যাঁ, আমরা মাদ্রিদে অনেক গুণীজনকে দেখি। কাগজ হোক, আপনার সামাজিক অবস্থান, আপনার মানে আপনার যে ব্যক্তিগত অবস্থান, একটা চাকরি ভালো ব্যবস্থা, একটা ব্যবসার ব্যবস্থা, তখন আপনি করেন। জি এখন আপনি নিজেই আপনি এটা ইয়ের মধ্যে বর্তমান আপনি একটা শূন্যতার মধ্যে ঘুরতেছে, এর মধ্যে এগুলো করার সঠিক সিদ্ধান্ত হবে না বলে আমি। বকুল ভাই, আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো, সেটা হলো স্প্যানিশ ভাষাটা যারা নতুন আসছে তাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ? আমি বলি, আপনি যে দেশে যাবেন সবচেয়ে এই যতগুলো কথা আমরা বলছি, আমরা প্রবাসীদের উদ্দেশ্যে, নতুনদের উদ্দেশ্যে আমি বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভাষা শিখে স্প্যানিশ। স্প্যানিশ পৃথিবীর সবচেয়ে বেশি দেশের লোক স্প্যানিশ ভাষা কথা বলে। জি, এবং স্প্যানিশ অনেক গুরুত্বপূর্ণ একটা ভাষা। এই ভাষা না জানলে আপনি এতে ভাষাটা অনেক সহজ অনেক দেশের তুলনায়। তো ভাষা যদি না জানে কেউ, তখন তার কাজের জায়গায় তার অবস্থান দুর্বল থাকবে প্রতিটি ক্ষেত্রে। ওর যদি কাগজে না থাকে, তারপরে ও বিভিন্ন টুকটাক বিভিন্নভাবে কাজ করার সুযোগ পেয়ে যাবে যদি ভাষা জানে ভালো। আচ্ছা, ভাষা জানলে ও সুন্দরভাবে কনভিন্স করতে পারবে এবং সুন্দরভাবে বিহেভিয়ারের মধ্যে দিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে এবং বিভিন্ন অফিস আদালতে এই যে সুযোগটা পাবে তার কাছে করে ফেলবে। এবং আমি মনে করি যারা আসবে, তরুণ যারা আসবে, তারা অবশ্যই প্রথমে ভাষা শিখবে 3 মাস 6 মাস। আমি একটা জিনিস যেটা হলো, নতুন যারা আসছে এদের মনের ভিতর একটা যে এখানে ভাষা শেখা খুব এক্সপেন্সিভ, ওদের মনের ভিতর একটা ভুল ধারণা, এটা যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন। আসলে এখানে ভাষার শিক্ষার জন্য এখানে যে শুরু রয়েছে মানে একবার ফ্রিতে, এটা আসলে আমার মনে হয় ইউরোপের প্রায় দেশে আছে, আমার মনে হয় আছে। স্পেন তো আছে, আমি যেটা জানি স্পেনে কাসা এনসেন্দিতে আছে, অনেক সংস্থা যারা বিনামূল্যে শেখায়। শুধু কি বাংলায় শেখায়? না, শুধু বাংলা না, এটা স্প্যানিশটা শেখায়। স্প্যানিশটা শেখায়, অন্যান্য ভাষাভাষী যেমন ইন্ডিয়ান, আফগানি সব ধরনের ভাষাভাষীদের কি স্প্যানিশ শেখার ব্যবস্থা আছে। এবং অবশ্যই এই সুযোগ তারা খুবই উৎসাহিত করে যে কেউ ভাষা শিখতে চায় এবং শেখার যে ব্যবস্থা আছে, আমার মনে হয় অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই প্রথমে ভাষা শিখবেন, তারপরে কাজে যাবেন। আরেকটা জিনিস বকুল ভাই, সেটা হলো যারা আমাদের নতুন ভাইরা, এদের ভেতরে একটা কোশ্চেন খুব করে যে তারা স্প্যানিশ যে ভাষা শিক্ষা সেন্টারগুলো এগুলো যেতে ভয় পায়।
বা তারা কথা বলতেই, বাঙালি কি এরকম কোনো প্রতিষ্ঠান আছে যেখানে অল্প টাকা হলে বা ফ্রি বা কোনো কিছুতে আপনার ভাষা শিখতে পারবে? আসলে বাংলাদেশে ওইরকম কোনো প্রতিষ্ঠান সরাসরি কোনো ভাষা শিক্ষার কোর্সের ব্যবস্থা নেই, তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাহায্য চাইলে ওরা করতে পারে। আচ্ছা, তাদের লোকের মাধ্যমে যে আপনাকে অন্য জায়গায় ভর্তির ব্যবস্থা করে দিতে পারে। এছাড়াও বালিয়েন্তে পার্লার সবসময় কাজ করছে, তাদের আন্ডারে উনি ভাষা শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু তাদের অফিসে, আমি জানি যেটা। এখন তো সামারের জন্য সামার জন্য সম্ভবত হয়তো বন্ধ, কিন্তু সামার পরে তারা কিন্তু তাদের এখানে ভাষা শিক্ষার কোর্স করায় কিন্তু, আচ্ছা। এবং তাদের সাথে সহযোগী সংগঠন অনেকেই মানে করাচ্ছে। এখন কি তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারে? যে কেউ ইচ্ছা করলে তাদের নামটা পুনতার যে রেজিস্ট্রেশন করা, নামটা লেখানো করতে পারবে, যে পরবর্তী সময়ে ও ইস্যুটা পাবে আর কি। আচ্ছা, তবে এইটা প্রত্যেকটি শহরের প্রত্যেকটি জায়গাতে আছে কিন্তু। আচ্ছা। এটার নাম সেন্ট্রো বলে, প্রত্যেক সেন্ট্রোতে। শুধু দর্শক যারা নতুন আসছে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভাষা। ইউরোপের প্রতিটা দেশের ম্যাক্সিমাম কান্ট্রিতে ভাষাগুলো আলাদা। তো আপনাকে প্রথম ভাষাটা খুবই একটি গুরুত্বপূর্ণ, কাজ বা থাকা পড়ালেখা যে কোনো ক্ষেত্রে আপনার ভাষাটা খুবই ইম্পর্টেন্ট। তো বকুল ভাই, আরেকটা জিনিস যেটা আমরা দেখি, অনেকে বিজনেস করে, ঠিক আছে, বা জব করে, এদের যে প্র্যাকটিক্যালি ভাষা শেখার যে ব্যাপারটা, এটা কি প্রাতিষ্ঠানিক ভাষা শেখার মতো এরকম হয়, নাকি আপনার স্কুলে যাওয়াটা খুব ভালো মনে করেন আপনি? কোনটা আপনার জন্য হয়, যে অনেকে চিন্তা করে যে না আমি কাজ করতে করতে ভাষা শিখে যাব? আসলে এটা যারা বলতেছে আসলে এটা অনেক কঠিন, রেয়ার কেস এগুলো আমি দেখেছি। মানে কাজ করে শেখার সম্ভাবনা খুবই কম। জি, যেন আপনার বেস নেই, আপনি কীভাবে শিখবেন? জি, আপনি তো সঠিকভাবে শিখতে পারবেন না। এটা হয়তো মানে অনেকে শিখে ফেলে, তার হয়তো বিশেষ মেধার কারণে, যোগ্যতার কারণে হয়তো, এটা খুব রেয়ার কেস। অবশ্যই আপনাকে গ্রামাটিক্যাল বেসমেন্ট থাকতে হবে শেখার জন্য আপনার যাওয়া উচিত, এবং আপনি এটা অবশ্যই শেখার সুযোগ রয়েছে, সকালবেলা সুযোগ রয়েছে, কাজের কোনো এফেক্ট করার সম্ভাবনা নেই আমি মনে করি। এবং কাজে গিয়ে শেখা খুব কঠিন, এবং এটা খুব কমই লোকই শিখছে আমার মনে হয়। এবং শিখলেও কিন্তু আমার সঠিক গ্রামার আপনার মাঝে আসবে না কিন্তু, জি। আপনি বলের মধ্যে থাকতে হবে আপনার। বকুল ভাইয়ের কাছে আমি আরেকটা কোশ্চেন করব, সেটা হলো আপনি বলেছিলেন যে কাজের পারমিশন পাওয়ার জন্য অ্যাসাইলাম সিকার যারা, তো এটার অ্যাপয়েন্টমেন্ট যে ব্যাপারটা, এটা দেখছি আমরা যে এটা খুবই টাফ অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা। এটা আপনি কি ধরনের চোখে দেখেন, বা এটার এটা আমি জানি অনেকে অনেক টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট নেয়, বা অনেক ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখি, প্রত্যেকটা পেজে অনেকের অনেক মাইন্ড ট্রান্সফারের পেজে দেখি। তবে আমি মনে করি যারা আসছে ইয়াং এবং এনার্জেটিক, এবং তারা অবশ্যই তারা পড়ালেখা করে আসছে, আমার মনে হয় টাকা দিয়ে এরকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এত জরুরি না তাদের জন্য। জি, তারা সময় আছে, তারা নিজেরা ট্রাই করুক, অফিসে যাক, তারা ফোনে ট্রাই করুক, করতে থাকুক। এটা খুব সহজ একটা বিষয়, সহজ বিষয়। এটা নিয়ে এত তাড়াহুড়া করে, অনেকে তাড়াহুড়া করে অনেক টাকা দিয়ে নেয় আসলে, জি, না নিলেও পারে। আমার মনে হয় এটা না নিয়ে তারা নিজেরা নিজে ট্রাই করুক। আমার মনে হয় এটা জটিলতা নেই। নিশ্চয়ই এদেশ তো আপনার সুযোগ রয়েছে, আপনাকে একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন আপনি। আর এটা আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে না। আপনি যদি কিছুই করে সকালে উঠে ফোন দেন না, ট্রাই করেন না, তাহলে তো আপনার টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে কেন কিনবেন? আপনি নিজে নিজে চেষ্টা করেন, আপনি পেয়ে যাবেন আপনি। ধন্যবাদ বকুল ভাইকে। আর একটা কোশ্চেন, সেটা হলো কি, আমরা দেখি যে ভাই অ্যাসাইলাম সিকার্স বা আপনার ইলিগাল যারা, তারা লিগালিটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, যে কার্ড পেয়েছে আজকে, আপনার এক সপ্তাহ পরে টিকিট কেটে বাংলাদেশে চলে যাচ্ছে। এই ব্যাপারটা আপনি কি ধরনের নজরে দেখেন? এটা আসলে একবারে এটা আমাদের অনেকের এটা মানে অভ্যাসে পরিণত হয়েছে। এটা আসলে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বলছেন। এটা আসলে অনেকে বলে না, এটা সবসময় আনকার্ড থেকে যায়। জি, জি, অনেক কার্ড পাওয়ার পর প্রথম টার্গেট বাংলাদেশে চলে যাবে। আর ও কিন্তু এই কার্ড করতে গিয়ে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা পয়সা। আমার মনে হয় তার একটু ধৈর্য ধারণ করা উচিত, তারা নিজে স্বাবলম্বী করে যাওয়া উচিত, এবং হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে ঋণ না করে। অনেকেই বলে যে ভাই, যে বাংলাদেশে আমি গেলাম, বাংলাদেশে যাওয়ার পরে 3 মাসের বেশি থাকা যাবে না, বা এই ধরনের কোনো আইন কি আছে কিনা? অবশ্যই প্রথম যে কার্ড, যেটা রেসিডেন্ট কার্ড থাকার একটা নিয়ম থাকে কিন্তু, এরকম একটা মেয়াদের বিষয় আছে কিন্তু। আপনি এত বেশি থাকতে পারবেন না, প্রথম কার্ড 3 মাস এরকম একটা বিষয় আছে। এবং আমার মনে হয় আপনার তো প্রয়োজন নাই এই মুহূর্তে, খুব জরুরি না হইলে, যদি প্রথম কার্ড আপনি করছেন আর একটা কার্ড নেন আর থাকেন, আপনি একটু স্বাবলম্বী হন। ঋণের মধ্যে থেকে তো আপনার দৌড়ানোর দরকার নেই। খুব ইমার্জেন্সি না হইলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে
আবার ঋণের বোঝা নিয়ে আবার ঋণের মধ্যে পড়ে ডুবে থাকা, জি এর থেকে আমার মনে হয় আপনি সময় নেন, 1 বছর 2 বছর পরে যান। আপনি তো অনেক দিন অপেক্ষা করছেন, 10 বছর 12 বছর, 2 বছরে আপনার আসলে এমন কোনো ঝামেলা হওয়ার কথা না আপনার। তো বকুল ভাই আরেকটা কোশ্চেন করব, যে আসলে এটা কোশ্চেনের ভেতর পড়ে না, তারপরেও বলতেছি যে তরুণ প্রজন্মগুলো যে যে কার্ড পাচ্ছে দেখছেন, ইয়াং ছেলেপেলে যারা বাংলাদেশে এখন ক্রিকেট খেলার বয়স, তারা এখানে এসে কাজ করতেছে, কার্ড পাইতেছে, খুব ভালো, তাদের ফ্যামিলি সাপোর্ট করতেছে, এখানে উৎফুল্লভাবে চলাফেরা করতেছে, এটা আপনি কি চোখে দেখেন? আসলে বাংলাদেশের যে প্রজন্ম, আসলে যদি আমাদের দেশে ওইরকম সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তো এইরকম যে স্রোত তরুণ সমাজের হয়তো আসতো না। কিন্তু যারা আসতেছে আমি মনে করি খারাপ না, এটা সম্ভাবনা তরুণ সমাজ চলে আসতেছে। এবং ভবিষ্যতে এর যেহেতু রেমিটেন্স হিসাবে আপনি জানেন, রেমিটেন্স এই প্রবাহ থাকার কারণে বারবার বাংলাদেশের জাপান অনেক উপরে থাকে, ভালো একটা অবস্থা থাকে। তো সেক্ষেত্রে তারা যদি নিজের স্বাবলম্বী করে একটা, আমরা মনে করি একটা ফ্যামিলি, একটা ছেলে এখানে স্টাবলিশ হওয়া মানে, প্রতিষ্ঠিত হওয়া মানে একটা ইন্ডাস্ট্রির মতো। তার মধ্যে পরিবার, তার সাথে আশপাশে অনেক মানুষ সম্পৃক্ত থাকে। তো আমি মনে করি অবশ্যই তারা ভবিষ্যতে তাদের নিজস্ব একটা পরিবেশ তৈরি করে ফেলবে। আমরা হয়তো আমাদের যে জেনারেশন, আমাদের এই পর্যন্ত হয়তো আমরা সেরকম উপভোগ করতে না পারলে তারা পারবে। তারা যদি ওই রকম থাকে, সুশৃঙ্খলভাবে নিজেদেরকে এদেশের এর সাথে ভালো কিছু বিষয় রয়েছে, এই দেশের যে সংস্কৃতি তো তাদের মধ্যে, তারপরেও ভালো সংস্কৃতির সাথে আপনাকে মিশতে হবে। জি, যেহেতু আমরা এই দেশে থাকি, আমাদের একগোড়া হয়ে চলা আবার ঠিক হবে না। আসলে তাদের পরিবেশের সাথে, তাদের সংস্কৃতিতে মিশে ভালো একটা জিনিস আমাদেরকে আদায় করে নিতে হবে এবং আমাদের বোঝাতে হবে যে বাংলাদেশের অনেক মনোভাবের দিক থেকে অনেক আধুনিক এবং অনেক আপনার কী বলেন কর্মঠ এবং সুশৃঙ্খল জাতি হিসাবে বাংলাদেশিরা সবসময় আছে আর কি, পৃথিবীর সব দেশে ছড়িয়ে আছে। তো বকুল ভাই আরেকটা জিনিস, আমাদের মাদ্রিদে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা পুরানো আছেন ভাই, তাদের এই যুব সমাজের জন্য করণীয় কিছু জিনিসগুলো আপনার কাছে কি? তারা আসলে এখানে আমি এটা বলি, মাদ্রিদ যে কমিউনিটি, যেটা শুধুমাত্র মাদ্রিদের কথাই বলতেছি, মাদ্রিদ কমিউনিটি ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা কমিউনিটি। জি, সিডোর বলেন, রানা প্লাজা বলেন, বন্যা বলেন, আপনার এই যে রোহিঙ্গা সমস্যা, জি, বন্যা বলেন, সব সমস্যায় কিন্তু এই কমিউনিটির যে অবস্থান, মানে পাশে থাকার যে অবস্থান, কোটি কোটি টাকা কিন্তু তারা মানে খুব দ্রুত তুলে ফেলতে পারে এবং ইউনাইটেডভাবে কিন্তু শক্তিশালী একটা কমিউনিটি রয়েছে। এবং আমি জানি এটা মডেল কিন্তু ইউরোপের মধ্যে, এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নাই এবং এই ধরনের আমাদের একটা মসজিদ নিজস্ব ভবনে কিনা, এরকম এটাই প্রমাণ করে মসজিদটা বাইতুল মোকাররম মসজিদটা কিন্তু আসলে অসাধারণ এবং এটার অনেক পরিকল্পনা রয়েছে এটা কমপ্লেক্স করার। এখানের কমিটির শীর্ষজন যারা আছেন তাদের আসলেই তারা অনেক ভালো মানুষ আর মহান মানুষ, আমি বলবো তাদের করে বলা উচিত। যে কারণে আমরা মসজিদ এবং আমাদের অনেক ঝামেলা দেখা দিলে খুব সহজে তারা শেষ হয়ে যায় মুরব্বীদের কথা শুনে। তো তাদের উচিত, তারা অবশ্যই তারা নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য ভালো পরিকল্পনা হাতে নিবে তারা, এবং তাদেরকে নেওয়ার সুযোগ করে দিতে হবে। ভাই আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করব, সেটা হলো আমরা দেখি আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের জেলা কেন্দ্রিক সংগঠন, তারা নতুন প্রজন্মের জন্য কি ধরনের হেল্পে আসতে পারে বা তাদের করণীয়টা কি হতে পারে? আসলে জেলা সংগঠন আমি মনে করি এটা আমি কখনোই খারাপ চোখে দেখি না। আসলে একটা বিষয়, একজন রাজনীতিবিদ বাংলাদেশের উনি বলেছিলেন প্রত্যেক আঞ্চলিক উন্নয়নই সেন্ট্রাল উন্নয়নের অংশ। কেউ যদি তার অঞ্চলভিত্তিক উন্নয়ন করে ফেলে তার বলে কিন্তু সেন্ট্রাল উন্নয়ন হয়ে যায়। কিন্তু এটা একটা নেটওয়ার্কিং বলে, আমি নেটওয়ার্কিং মনে করি এবং টিমওয়ার্ক। এবং এটা আমি মনে করি এই দেশে দেখবেন একটা বিষয় দেখেন, প্রত্যেক জেলা শহরে কিন্তু তাদের আছে, মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি, সেন্ট্রাল মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি। তো এই সব কিছু মিলিয়ে আমি মনে করি আঞ্চলিক যে সংগঠনগুলো তারা যদি তাদের অঞ্চলের লোকগুলাকে বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলে, তারা ইচ্ছে করলে পারবে। কিন্তু যারা দায়িত্বে আছে তারা প্রতিষ্ঠিত এবং সমাজে ভালো মানুষ, তারা যে ওই আন্তরিকতা থাকে, তাদের মধ্যে মহানুভবতা থাকে যে আমরা আমাদের মানুষের জন্য পাশে দাঁড়াবো, এমন খারাপ না। এবং তারা অনেক ভূমিকা রাখতে পারে। তবে ওই যে পদের জন্য যে লড়াই যেটা হয়, এটা আসলে অনেকটা মানে লজ্জাজনক হয়ে যায়। তারপরে যেটা তারা যদি ইচ্ছে করে, আমার মনে হয় সব অঞ্চল তার অঞ্চলের মানুষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় বা চেষ্টা করে, আমার অনেকটা সমস্যার সমাধান হবে আমি মনে করি ইনশাআল্লাহ। আমরা চাইলে আমরা মাদ্রিদ কমিউনিটি, বকুল ভাই যেটা বললো যে মাদ্রিদ কমিউনিটি অনেক স্ট্রং একটা কমিউনিটি, হ্যাঁ,
আসলেই আমাদের মাদ্রিদ কমিউনিটি অনেক স্ট্রং একটা কমিউনিটি। এখানের যে মানুষগুলা বসে আছে বা জেলা কেন্দ্রিক যে মানুষগুলা বসে আছে তারা সবাই প্রতিষ্ঠিত এবং গণ্যমান্য। তো নতুন যারা আসছে, বকুল ভাই আরেকটা জিনিস ব্যাপার, মানুষ মনে করে যে একটা দেশে আসছি এইখানে অনেকের আমি সহায়তা পাবো বা পাবো। তো এখানে তো সবাই কর্মজীবী, সবাই ব্যস্ততা থাকে বা থাকে, এইটার এক্সপেকটেশন বা এটা আপনার কি এটা ধরনের চোখে আসলে দেখা উচিত? আবার যারা আছে আপনার আপনার মনে রাখতে হবে, পর্তুগাল থেকে আরেকটু বিজি শহর স্পেন, জি। ব্যস্ততার দিক দিয়ে বা অনেক অনেক দিক দিয়ে। তো এই শহরে সবাই দাদার মতো ব্যস্ত রয়েছে। তো আপনি খুব বেশি প্রত্যাশা করা ঠিক না। আপনি অ্যাড্রেস নিয়ে আপনার আপনার সমস্যার সমাধান করা উচিত। এবং উনি আপনাকে একটা ভালো পরামর্শ দেবে, ভালো ইনফরমেশন দেবে বিভিন্নভাবে। এটা আর তার সময়, তার ছুটির দিন বা তার সময় যে আপনাকে সহায়তা করবে। আপনি খুব বেশি প্রত্যাশা করা যে উনি আমাকে সব কিছু করে ফেলবে, জি। এটা আসলে এরকম মানে খুব বেশি বড় প্রত্যাশা করে আসা ঠিক না আসলে। আপনি এখন তো আস্তে ডিজিটালাইজেশনের যুগে তো সব কিছু তো গ্লোবালাইজেশন, মানে জি, সহজে আপনি হাতের মোবাইলে মুঠোয়। হাতের মুঠোর ভিতরে আপনি কোথায় যেতে হবে বা কোথায় করতে হবে, এম্পাদমান্ত্র নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোথাও যেতে হবে কি ডাক্তার কাছে যেতে হবে, সবকিছু আপনি কিন্তু একটা জায়গায় আপনার ফোনের ভিতর পেয়ে যাচ্ছেন। তো একজন মানুষ এখন বিদেশের যে দেশেই হোক, ইউরোপের প্রত্যেকটা দেশে বা আপনার মিডল ইস্টে বলেন, সব জায়গায় যারা প্রতিষ্ঠিত, যত বেশি প্রতিষ্ঠিত তত বেশি ব্যস্ত। এখন সে চাইলেই আপনার সঙ্গে যেতে পারবে না একটা জায়গায়। সে চাইলেই আপনাকে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ওইখানে যে ঘন্টার পর ঘন্টা বসতে পারবে না। দিস ইজ নট বাংলাদেশ। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যারা নতুন আসছে, এবং সবাই আন্তরিক হওয়া উচিত। সবাই সবাইকে, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি মনে করি সবাই সবাইকে আন্তরিকতা, যে সবাই আন্তরিক। এবং যারা এখানে আসবেন, একটা বিষয় আমি বলে দিই আপন ভাই, অবশ্যই যারা এখানে পুরাতন আছে, সিনিয়র আছে, তাদেরকে সম্মান করবেন, সমীহ করবেন, তাদের যতটুকু, কেন তারা আজকে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল দেখি বিদায় কিন্তু আপনারা এখানে এসে আসছেন, আসবেন, তাদের সহায়তা নেবেন, তাদের পরামর্শ তারা আজকে সুন্দর একটা পরিবেশ কমিটি করে মানে রাখছিল বলেই তো আপনার সুযোগ পাইছেন এটা। জি, অবশ্যই। তো তাদেরও অবদান আছে এই কমিটির বিনির্মাণে। আপনারা যারা আসবেন তারাও আপনাদেরকে ওয়েলকাম করে, তাদের উচিত আপনাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করা বা আপনাদের পাশে দাঁড়ানো। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কমিউনিটির লোক অথবা যারা প্রতিষ্ঠিত আছে তারা যেভাবে হেল্প করছে আজকের জেনারেশনকে, আজকের জেনারেশন যদি এইগুলার থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে তাহলে নেক্সট জেনারেশন আরও সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। জি, এটা তো আসলে একটার পরে একটার বিষয়ে রিপ্লের মতো, রিপ্লে যে রেসলিং যে রিপ্লের মতো, এই কমিউনিটি যেভাবে সুন্দরভাবে আরেকটা কমিউনিটিকে গড়ে তুলবে সেই সুবিধা ওই প্রজন্ম পাবে আমি মনে করি, বিশ্বাস করি এবং আশা করি। তাদের সার্বিক সুবিধা নিয়ে কমিউনিটির সব মানুষের এবং যারা নতুন হবে তাদেরও সুন্দর ব্যবহার আচরণের মধ্য দিয়েই এটা সুন্দর কমিউনিটি গড়ে উঠবে ভবিষ্যতে। আরেকটা কোশ্চেন সেটা করব, যে অনেকেই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইলাম নেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কেস, মিথ্যা কেস লিখছে বা দেশের সম্পর্কে আপনার বিভিন্ন কিছু লিখে তারা অ্যাসাইলামটা পাওয়ার চেষ্টা করছে। তো এই ব্যাপারে আপনার কেমনই? আসলে আমরা যারা মনে করছি যে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে এসএলএম দিয়ে দিলেই এটা আসলে গ্রহণযোগ্য হয়ে যাবে এবং আমরা দেখা যাচ্ছে যে কপি করতেছি একটা প্রোডাক্টটা, তা আমি মনে করি এটা মানে আমরা যদি মনে করি তারা অনেক কিছু বুঝে না, জানে না। আসলে তথ্য প্রযুক্তির যুগে, অনলাইনে যুগে এটা খুব সহজ। আপনার যে সমস্যা আছে, পারিবারিক বলেন, সামাজিক বলেন, জি, বা রাজনৈতিক বলেন, শুধু রাজনৈতিক সমস্যাই কিন্তু এসএলএম না। জি। পারিবারিক অনেক সমস্যা আছে, এটাও এসএলএম। সামাজিক অনেক সমস্যা আছে, এটাও এসএলএম। জি। তারপর প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার, এটাও কিন্তু এসএলএমের মধ্যে নেয় যারা। এটা তো আমার মনে হয় আমাদের যে তথ্যভিত্তিক ভুল তথ্য না দিয়ে, তথ্য যে বিষয়গুলো আছে ভুল তথ্য না দিয়ে এবং বিভিন্ন যেগুলো বানোয়াট বিষয়গুলো না বলে যতদূর সম্ভব মানে সঠিক থাকলে কি হবে ভবিষ্যতে এই বিষয়টা এটা মানে যেটা আমরা দেখেছি অনেক জায়গায়, যে কারণে পরে এই সুবিধা থেকে বঞ্চিত হয় কিন্তু বাংলাদেশিরা বা অন্যান্য দেশিরা এই বিষয়টা দিয়ে, যেটা পর্তুগালে হয়েছে, ফ্রান্সেও হয়েছে এই বিষয়গুলো। এইসব কারণে কি কেউ যদি বৈধতা পেয়েও যায়, এটা ক্যান্সেল হওয়া বা ইসের সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে? এটার আমরা তো এটার যে রেটিং দেখতেছি এসএলএম এর, অনেকে তো এসএলএম করার পরে
দেখা যায় শেষ পর্যন্ত এটা রান আপ করতে পারে না বা কন্টিনিউ করে না বিভিন্ন কারণে। কেন দেনাগাদা যেটা রিফিউজ ইংলিশে যেটা হওয়ার কারণটাই থাকে কিন্তু তার ও যে আবার আপিল করবে কিন্তু তার কিন্তু তথ্যগুলোতে ভুল, জি, যে কারণে আপিল করার সুযোগ নিতে পারে না। তো আমি মনে করি এই বিষয়টা যদি কি সঠিক তথ্য দেয় এবং তার যে বিষয়গুলো আছে যে বিষয়ের কারণে এসএলএম নিতেছে অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভুল তথ্য দিয়ে যদি নিয়েও থাকে, যদি কোনো সময় প্রমাণিত হয়, অবশ্যই এদেশের গভর্নমেন্ট এটা নেওয়ার ক্ষমতা রাখে। জি, এটা দেখুন যে কোনো দেশ তার পাসপোর্ট নিয়ে যাওয়ার ক্ষমতা ওই দেশ রাখে। ধন্যবাদ বকুল ভাইকে আমাদের অনেক সময় দেওয়ার জন্য, অনেক তথ্য দেওয়ার জন্য। যারা নতুন আসবে আশা করি তাদের কিছুটা হলেও কাজে আসবে। তো বকুল ভাই আপনাকে ধন্যবাদ, আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করলাম, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখবেন আমাদের প্রিয় বাংলাদেশি ভাই বোনদেরকেও।